শুরুটা এমন ছিল যা অনেকেই জানে না। পৃথিবীর বড় বড় দেশ যখন মহাকাশে নিজেদের শক্তি দেখাচ্ছিল, তখন চুপচাপ প্রায় গোপনে নিজের স্বপ্ন গড়ে তুলছিল ভারতের এক সংস্থা ইসরো। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে এত কম বাজেটে, এত কম রিসোর্সে তারা একের পর এক অসম্ভবকে সম্ভব করে ফেলল। আর এই সব মিশনের পিছনে ছিল কিছু এমন সিদ্ধান্ত, কিছু এমন গোপন পরিকল্পনা, যেগুলো আজও অনেকের অজানা। আজ আমরা ঢুকে পড়ব সেই অজানা জগতে, যেখানে আছে সাহস, বুদ্ধি আর নিঃশব্দ যুদ্ধের গল্প। 1960-এর দশক, তখন ভারত মহাকাশ দৌড়ে অনেকটাই পিছিয়ে। আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়ন, আমরাও একে অপরকে সেই স্বপ্ন থেকেই জন্ম হলো সেই সময় ভারতের কিছু বিজ্ঞানী। শুরুর দিনগুলো ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। রকেটের যন্ত্রাংশ সাইকেলে করে নিয়ে যাওয়া হতো, কখনো গরুর গাড়িতেও বহন করা হয়েছে। কিন্তু এই সাধারণ দৃশ্যের পিছনে লুকিয়ে ছিল অসাধারণ ইচ্ছাশক্তি। খুব কম মানুষই জানে, এই সময়ে ভারতের অনেক গবেষণার ইচ্ছা করেই খুব বেশি প্রচার করা হতো না, কারণ তখন আন্তর্জাতিক নজরদারি ছিল প্রচণ্ড। কোনো ভুল পদক্ষেপ মানেই থেমে যেতে পারত পুরো প্রোগ্রাম। সেখান থেকেই সাথে সাথে ইসরো চুপচাপ নিজের প্রযুক্তি তৈরি করে শুরু করলো। বাইরে সে অনেক কিছু পাওয়া যাচ্ছিল না, তাই নিজেদের বানাতে হয়েছিল সব কিছু। এই সেলফ রিলায়েন্সটাই ছিল তাদের সবচেয়ে বড় গোপন শক্তি। তারপর এলো এক বড় পরীক্ষা, চন্দ্রযান-1। চাঁদে জল আছে কিনা সেটা জানার জন্য এই মিশন পাঠানো হয়েছিল। পুরো বিশ্ব তাকিয়েছিল। আর ঠিকই সেই সময়ে ভারতের বিজ্ঞানীরা এমন একটি তথ্য দিলেন যা পুরো পৃথিবীকে চমকে দিল। চাঁদের মাটিতে জলের উপস্থিতি আছে। এটা শুধু একটা আবিষ্কার ছিল না, এটা ছিল প্রমাণ যে ভারত এখন বড় খেলোয়াড়। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। 2013 সালে মার্স অরবিট মিশন, যাকে অনেকেই মঙ্গলযান বলে চেনে, সেটি শুরু হয়। পৃথিবীর অনেক দেশেই আগে চেষ্টা করেছে, কিন্তু প্রথমবারেই সফল হওয়া প্রায় অসম্ভব। অথচ ভারত সেই অসম্ভবকেই সম্ভব করলো। সবথেকে অবাক করা বিষয়, এই মিশনের বাজেট ছিল অনেক হলিউড সিনেমার থেকেও কম। এত কম খরচে এত নিখুঁত পরিকল্পনা, এটাই ছিল ইসরোর আসল সিক্রেট স্ট্র্যাটেজি। তারা কম খরচে কিন্তু অত্যন্ত কার্যকর প্রযুক্তি ব্যবহার করে দেখিয়ে দিল, বড় হওয়ার জন্য সবসময় বড় বাজেট লাগে না, লাগে বড় চিন্তা। এই মিশনের সময় অনেক সিদ্ধান্ত একেবারে গোপনে নেওয়া হয়েছিল। স্ট্র্যাটেজি, ক্যালকুলেশন থেকে শুরু করে ফুয়েল ম্যানেজমেন্ট, সব কিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে একটুও অপচয় না হয়। এই নিখুঁত হিসাবই তাদের সাফল্যের মূল। এরপর এলো আরও এক কঠিন চ্যালেঞ্জ, চন্দ্রযান-2। এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো। প্রথমে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে ল্যান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো দেশ হতাশ হয়ে পড়ে। বিশ্লেষণ করে আবার নতুন করে প্রস্তুতি নিতে শুরু করলো। আর সেই প্রস্তুতির ফল চন্দ্রযান-3। এই মিশন শুধু সফলই হয়নি, ইতিহাস তৈরি করেছে। ভারত হয়ে উঠেছে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। এই জায়গাটা এত কঠিন, এত অজানা ছিল যে বড় বড় দেশও সেখানে পৌঁছাতে পারেনি। এই সাফল্যের পিছনে ছিল আগের সব ব্যর্থতার শিক্ষা, প্রতিটা ভুল থেকে শেখা, প্রতিটা সমস্যার নতুন সমাধান। এই ধারাবাহিক উন্নতি তাদের এগিয়ে নিয়ে গেছে। আরও একটি কম জানা দিক হলো, ইসরোর অনেক মিসাইল সাইলেন্ট টেস্টিং করা হয়, অর্থাৎ অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু সেগুলো জনসমক্ষে আনা হয় না, কারণ তারা চায় না যে অর্ধেক প্রস্তুত তথ্য বাইরে যাক। সব কিছু নিশ্চিত হওয়ার পরই তারা ঘোষণা করে। এই নীরব কাজের সংস্কৃতি তাদের আলাদা করে তোলে। তারা কম কথা বলে, কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে। আজ যখন আমরা মহাকাশের দিকে তাকাই, তখন শুধু রকেট বা স্যাটেলাইট দেখি না, দেখি এক জাতির ইচ্ছা শক্তি, দেখি সেই সব মানুষের গল্প যারা চুপচাপ আলোচনার বাইরে থেকে অসম্ভবকে সম্ভব করে চলেছে। ইসরোর কোনো সাধারণ সংস্থা নয়, এটা একটা প্রমাণ। সীমাবদ্ধতা থাকলেও স্বপ্ন যদি বড় হয়, আরও পরিকল্পনা যদি নিখুঁত হয়, তাহলে আকাশও সীমা নয়, তার থেকে অনেক দূরে যাওয়া যায়। আর হয়তো এই গল্পের সবচেয়ে বড় রহস্যটাই এখানে, তারা কখনো নিজেদের সাফল্য নিয়ে বেশি শব্দ করে না, কিন্তু তাদের প্রতিটা কাজ, প্রতিটা মিশন, প্রতিটা স্বপ্ন ইতিহাস গড়ে যায়।